فاكهة والنخل ذات الأكمام والخضب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم السلام عليكم ورحمة الله জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যদিও স্যার শুরুতে আমরা আর রহমান থেকে শুরু করে এরপর আর অনেক অংশ আমরা শুনতে পারি নাই, হয়তো নেটওয়ার্কের কারণে। ও তাই আমার নেটে মাঝখানে নেটে মনে হয় ইয়ে গেছিল, আমরা শুনতে পাই নাই। তারপর আল্লাহর হালিল আনাম এখন থেকে শুনতে পেয়েছি। কত আয়াত পর্যন্ত স্যার পড়লেন? কত আয়াত পর্যন্ত পড়লাম? 10টা হলো নাকি কারেক্টলি বলতে পারবো না। তাহলে আমরা অনুবাদ করতাম। আমি অনুবাদ 10 আয়াত হলে আমি 10 আয়াত পর্যন্ত অনুবাদ করি। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, ওটা যখন শুরু হয়েছে ওই পর্যন্তই। 12 আচ্ছা 12 আয়াত। 12 না? আচ্ছা। তাহলে বিসমিল্লাহির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। করুণাময় আর রহমান, করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। আয়াত 5 হচ্ছে সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে, শামসি ওয়াল কামারি ওয়া বিহিসবান, এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে। তিনি আকাশকে করেছেন সমুন্নত এবং স্থাপন করেছেন তুলাদণ্ড। যাতে তোমরা সীমালঙ্ঘন না করো, তুলাদণ্ডে তোমরা ন্যায্য ওজন কায়েম করো এবং ওজনে কম দিও না। তিনি পৃথিবীকে স্থাপন করেছেন সৃষ্টিজীবের জন্য। এতে আছে ফলমূল এবং বহিরাবরণ বিশিষ্ট খরজুর বৃক্ষ, আর আছে খোসা বিশিষ্ট শস্য ও সুগন্ধি ফুল। অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অনুগ্রহকে অস্বীকার করবে? সাদাকাল্লাহুল মাওলানার আযীম। মাশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা তেলাওয়াত এবং অনুবাদ শুনছিলাম। যদিও শুরুতে কিছুটা ব্যাঘাত ঘটেছে স্যারের নেটওয়ার্ক জনিত কারণে। ইনশাআল্লাহ আমরা আমাদের মূল আলোচনা আজকের ব্লাড এক্সামিনেশন অফ ব্লাড, আজকের টপিক নিয়ে আমাদের আসরাউল স্যার প্রস্তুত আছেন। আমরা কিছুক্ষণ পর 10টা আরো 2 মিনিট একটু অপেক্ষা করি, সবাই যুক্ত হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা স্যার প্রেজেন্টেশন শুরু করবেন। আর প্রেজেন্টেশনের ক্ষেত্রে স্যার যদি লম্বা থাকে তাহলে আমার মনে হয় আরো 2 পার্টে আমরা দেখতে পারি। সময় ওদিকে যদি 11টার ভিতরে শেষ করা সম্ভব হয় তাহলে আমাদের জন্য ভালো হয়, নতুবা আমরা আরেকটি ক্লাসে ওইটার পর্বটা শেষ করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আজকে হবে না সম্পূর্ণ, তাহলে তো আর পর্বে অসুবিধা নেই। 11টার মধ্যে, মানে 11টা না, মানে আশা করি আপনার ওই 11টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। শেষ হয়ে যাবে, অসুবিধা নেই। 2-1 মিনিট এদিক সেদিক হলে সমস্যা নেই। তবে 2-1 মিনিট হতে পারে, হয় 2 মিনিট আগে না হয় 2 মিনিট পরে হতে পারে মেবি। জি, টাইমে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জি 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 স্যার, অসুবিধা জি ইনশাআল্লাহ। একদিন কিংবা আরো 2 দিন লাগতে পারে যদি ইয়ে করি। আগামী এর আগে তো 2টা পর্ব ছিল, ওইটারই তৃতীয় পর্ব নাকি স্যার? ইয়েস, আজকে করব ওই তৃতীয় মানে আপনার বাতজনিত যেটা রুমেটিক ডিসঅর্ডার যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা হবে।
আর করবো কোলেস্টেরল লেভেল যে মধ্যে যেটা আছে আর সেটা নিয়ে আলোচনা করে আজকে মানে বন্ধ করে করে দেবো, শেষ করে দেবো। আগামী হতে পারে আপনার ওই ডায়াবেটিক প্যানেল আর ওই আপনাদের হরমোন যে লেভেলগুলো আছে হরমোন প্যানেলগুলো সেগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। দিয়ে হয়তো মানে ব্লাড টেস্ট ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, আর 2 দিন লাগবে আজকে বাদে। জি ইনশাআল্লাহ। এই ওয়ালাইকুম সালাম। তাহলে শুরু করি আজকে আমাদের ইয়ে 3য় পর্ব ব্লাড এক্সামিনেশন। রিউমেটিক ডিসঅর্ডারে কি কি আছে সেটা আবার দেখি। আরএফ ফ্যাক্টর, সিআরপি অর্থাৎ সি রিঅ্যাক্টিভ প্রোটিন আছে, সিসি অ্যান্টিবডি অর্থাৎ সাইক্লিক স্যাচুরেটেড পেপটাইড, এসএও টাইটার, অ্যান্টি স্টেপটোলাইসিন ও, ANA অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি আছে, ইউরিক অ্যাসিড, সেরাম ইউরিক অ্যাসিড, সেরাম ফসফরাস, অ্যালকালাইন ফসফেট প্রোটিন, অ্যালবুমিন। এগুলো অবশ্য আলোচনা হয়েছে, একটু বলবো না আজকে। এবার আসি রিউমাটয়েড ফ্যাক্টর অর্থাৎ আরএফ ফ্যাক্টর। রিউমাটয়েড ফ্যাক্টর আর আরএফ ফ্যাক্টর আমরা যদি লিখি ব্লাড ফর আরএফ ফ্যাক্টর তাহলে আমাদের কি কি মানে কি হবে? আরএফ ফ্যাক্টরটা কি? আমাদের একটা ইমিউনিটি প্রোটিন, এটা আমাদের হেলদি যে সেলগুলো আছে সেগুলোকে ঠিক রাখে। এবার যদি আমাদের এটা এলিভেটেড হয় অর্থাৎ লেভেলটা যদি ইনক্রিজ করে তাহলে কি হচ্ছে আমাদের অটোনিও ইমিউনি যে সিস্টেমগুলো আছে সেগুলোকে কি করবে আমাদের বেড়ে যাবে। তো এটা যদি বাড়ে তাহলে ফার্স্ট আমরা অনুমান করি কি তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে অর্থাৎ বাত, অর্থাৎ আমাদের যে বিগ জয়েন্টগুলো আছে সেগুলো কি হবে সোয়েলিং হয়ে যাবে, ইনফ্লামেশন হয়ে যাবে, ফুলে যাবে। এটা হচ্ছে আরএফ ফ্যাক্টর। আরএফ ফ্যাক্টরের নর্মাল রেঞ্জ হচ্ছে 0 থেকে 20, 0 থেকে 20 হচ্ছে আপনার মানে নর্মাল রেঞ্জ। যদি এবার এটা হাই হয় প্রথমে অনুমান করি আমরা তার রিউমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে অর্থাৎ বাত, সিওর সার্টেন হচ্ছে বাত। আর কি কি আমরা অনুমান করব? আর আমরা অনুমান করব আদার্স যে ডিজিজগুলো। 1 নম্বর হচ্ছে বাত, 2 নম্বর আরো কিছু আছে আমাদের অটো ইমিউন ডিজিজ যেগুলো সেগুলো কি হবে তার আমরা অনুমান করব। অটো ইমিউন ডিজিজের মধ্যে পড়ছে সিস্টেমিক লিপাস এরিথ্রোমাটাস, সংক্ষেপে যেটা বলা হয়। এগুলো আপনার পরের স্লাইডে একটু ইয়ে বলবো, ইলাবোরেটর বলবো, এসে লিখি। সিস্টেমিক লিপাস এরিথ্রোমাটাস। আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সার্টেন ক্যান্সার সার্চ লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার যদি হয় সেক্ষেত্রেও আমাদের এই আরএফ ফ্যাক্টরটা ইনক্রিজ করে। আর কি আছে আমাদের ইনফ্লামেটরি লাংস ডিজিজ অর্থাৎ লাংসের যে কিছু আছে সেখানে ক্ষেত্রে আমাদের এই আরএফ ফ্যাক্টর আপনার ইনক্রিজ করে। যেরকম আপনার পড়ছে স্ক্লেরোডার্মা, সিজন গ্রিন সিনড্রোম। সিজন গ্রিন সিনড্রোমে কি হয় আমাদের যে স্লাইভারি গ্ল্যান্ড যেগুলো আছে সেগুলো পুরো ড্রাই হয়ে যায়। যেমন আপনার জিভ পুরো আমাদের ড্রাই হয়ে যায়, যেটা আপনার আমাদের ইয়ে আছে নার্স মস্টারটাতে যে সিমটমসটা দেখা যায় জিভ পুরো ড্রাই হয়ে যায়। ওই সিজন গ্রিন সিনড্রোমে কিন্তু আপনার পুরো ড্রাই হয়ে যায়। সিজন গ্রিন সিনড্রোমে আপনার পুরো স্লাইভারি গ্ল্যান্ডটা আর টোটালি আপনার সালাইভা সেক্রেট বন্ধ হয়ে যায় যদি সিজন গ্রিন সিনড্রোম হয়। সেক্ষেত্রে আমাদের আরএফ ফ্যাক্টর ইনক্রিজ করে। ভাস্কুলাইটিস অর্থাৎ আমাদের যদি আর্টারি ভেন এগুলো যদি ইনফ্লামেশন হয় একসঙ্গে অর্থাৎ ভেসেলগুলো যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় ভাস্কুলাইটিস। তাহলে এই রোগগুলো আমরা অনুমান করব লাংস ডিজিজের মধ্যে পড়ছে স্ক্লেরোডার্মা, সিজন গ্রিন সিনড্রোম, ভাস্কুলাইটিস অর্থাৎ আমাদের যদি ভেসেলগুলো ইনফ্লামেশন হয়ে যায় অর্থাৎ ফুলে যায় আর্টারি কিংবা ভেন
শিরা কিংবা ধমনী যদি ফুলে যায় সেক্ষেত্রে বলা হয় ভাস্কুলাইটিস। এইসব রোগের ক্ষেত্রে আমরা অনুমান করব। আর কিসে হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশন ডিজিজ, অর্থাৎ ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয় সেক্ষেত্রেও আমাদের আর ফ্যাক্টর অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস আর রিউমাটিক ফ্যাক্টর ইনক্রিজ করে, যেমন টিউবারকুলোসিস, সিফিলিসিস, মনোনিউক্লিওসিস, প্যারাসাইটিক ইনফেকশন অর্থাৎ প্যারাসাইটে হচ্ছে আমাদের ম্যালেরিয়া যদি রোগ হয় সেক্ষেত্রেও আমাদের আর ফ্যাক্টরটা ইনক্রিজ করে। তো মেন হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ বাত, এটা আমাদের মেন। তারপরে হচ্ছে আদার্স কিছু ডিজিজ আছে, সেগুলো হচ্ছে এইগুলো। আদার্সের মধ্যে আবার আরো রিপিট করছি আমি, সিস্টেমিক লিপাস অর্থাৎ এসএলই, সার্টেন ক্যান্সার যেমন ব্লাড ক্যান্সার, ইনফ্লামেটরি লাংস ডিজিজ যেমন আমার স্ক্লোডার্মা, সিজন গ্রিন সিনড্রোম, ভাস্কুলাইটিস, এসবের ক্ষেত্রে ইনক্রিজ হয়। ব্যাকটেরিয়া ইনফেকশন কিছু রোগ আছে, সেটা হচ্ছে টিউবারকুলোসিস, সিফিলিসিস, মনোনিউক্লিওসিস। প্যারাসাইট ইনফেকশন যদি হয় যেমন ম্যালেরিয়া জ্বর যদি হয় সেক্ষেত্রেও আর ফ্যাক্টর ইনক্রিজ করে। সেকেন্ড আছে সিআরপি, সি রিঅ্যাক্টিভ প্রোটিন। সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা কি জিনিস, এটা আমাদের লিভারে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন একটা হচ্ছে প্রোটিন, সেটা আমাদের লিভারে উৎপন্ন হয়। ইট ইজ সেন্ড ইনটু দ্য ব্লাড স্ট্রিম in response to inflammation. Inflammation body way to protecting tissue if been injured or have been infected. যদি এটা আমাদের লিভার উৎপন্ন হয় এবং যদি এটা বেড়ে যায় তাহলে বডির ইনফ্লামেশন হবে। ব্লাডের যেগুলো প্রোটেক্টিং আছে সেগুলোর এটা ক্ষমতা হারিয়ে যায়, তা সেখানে কোনো আঘাত লাগলে কিংবা ইনফেকশন হলে এটা বৃদ্ধি পায়। তো বৃদ্ধি পেলে কি কি হয়, যেমন ইনফ্লামেশন হলে যেটা হয় সেটা হচ্ছে কি আমাদের সেই জায়গাটাতে ব্যথা হবে, সেই জায়গাটাতে লাল হয়ে যাবে, সেই জায়গাটা ফুলে যাবে, আর সেই এরিয়া জায়গাটাতে টাচ করা যাবে না। এরকম একটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন হলে কোনো এই জিনিসগুলো হয়। তবে বাত যেরকম হয় সেরকম বাতের ক্ষেত্রেও কিন্তু আমাদের সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা ইনক্রিজ করে। সি রিঅ্যাক্টিভ প্রোটিনের আমাদের নরমাল রেঞ্জ কত, 1 থেকে 2.9 অর্থাৎ 3 পর্যন্ত হচ্ছে আমাদের নর্মাল। যদি আমাদের 3-এর বেশি হয় সেক্ষেত্রে আমাদের হাই রিস্ক একটা আছে, বিশেষ করে কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো আছে, হার্টের যে রোগগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা বেশি এটা রিস্কি। A reading above 10 mg/ml per liter, microgram per liter, signal a need for further testing determining the cause of such significant inflammation of the body. যদি আমাদের 10-এর বেশি হয়ে যায় এই সিআরপি রিঅ্যাক্টিভ প্রোটিনটা, তাহলে আমাদের কিছু আরো আমাদের যে টেস্টগুলো করতে হবে সেগুলো বলছি। সেই রিঅ্যাক্টিভ প্রোটিনটা ইনক্রিজ বেশি কিসে কিসে হয়, সেটা হচ্ছে অটোইমিউন ডিজিজ, সেগুলো হচ্ছে আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস। বাতের ক্ষেত্রেও সেই রিঅ্যাক্টিভ প্রোটিনটা আমাদের ইনক্রিজ করে। তাহলে আমাদের যদি সেই রিঅ্যাক্টিভ প্রোটিন ইনক্রিজ করে তাহলে আমরা মানে অনুমান করবো কি বাত হয়েছে, অর্থাৎ রিউমাটয়েড আর্থ্রাইটিস, লিউপাস যেটা বললাম এসএলই, সার্টেন টাইপ অফ ইনফ্লামেটরি বয়েল ডিজিজ অর্থাৎ আমাদের যে পেটের যে সমস্যাগুলো আছে, বিশেষ করে ক্রোনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওই সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা ইনক্রিজ করে। পেরিকার্ডাইটিস মানে হার্টের যদি যে এটা আছে হার্টের যে লেয়ারটা আছে বাইরের আউটার কভারিং, সেটা যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় পেরিকার্ডাইটিস। পেরিকার্ডাইটিস হলেও সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইনক্রিজ করে। ইনফেকশন অফ বোন যেটাকে বলা হয় অস্টিওমাইলাইটিস, আমাদের যদি যে বিগ যে মানে বোনগুলো আছে সেগুলো যদি কোনো ইনফ্লামেশন হয় ফুলে যায় সেটাকে বলা হয় অস্টিওমাইলাইটিস। অস্টিওমাইলাইটিস বোন জানি ভালো করে, মাইলাইটিস, টিস মানে হচ্ছে ইনফ্লামেশন, অর্থাৎ বোনে যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে বলা হয় অস্টিওমাইলাইটিস। সেক্ষেত্রেও সেই রিঅ্যাক্টিভ প্রোটিনটা ইনক্রিজ করে। ব্যাকটেরিয়াল ইনফেকশন, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় বিশেষ করে কোন রোগগুলো, সেপসিস অর্থাৎ যদি আমাদের কোনো একটা ইনফ্লামেশন হয়েছিল সেক্ষেত্রে ঠিকমতো চিকিৎসা হয়নি, সেটা নেক্রোসিস হতে হতে আপনার সেপসিস হয়ে যাচ্ছে, অর্থাৎ পচন ধরতে শুরু করছে, সেই ক্ষেত্রে এই সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা ইনক্রিজ করবে। সিভিয়ার সামটাইম অফ লাইফ থ্রেটেনিং কন্ডিশন যখন হয় তখন কিন্তু এই সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা আপনার
ইনক্রিজ করে। ফাঙ্গাল ইনফেকশন যদি হয় সেক্ষেত্রে বাড়বে। অর্গান আর টিস্যু ইনজুরি যদি হয় সেক্ষেত্রেও, অর্থাৎ আমাদের যে ভেতরে যে অর্গানগুলো আছে, তন্ত্রগুলো, সেগুলো যদি হয়, কিংবা আমাদের যে টিস্যুগুলো আছে সেক্ষেত্রে যদি কোনো আঘাত লাগে সেক্ষেত্রে ইনক্রিজ করে। ক্যান্সার যদি হয় সেক্ষেত্রে ইনক্রিজ করে। ওবেসিটি, তবে মেন এগুলো কারণে আপনার সি রিঅ্যাক্টিভ প্রোটিনগুলো ইনক্রিজ করে। তবে মেন হচ্ছে কি, 1 নম্বর রিউমাটয়েড আর্থ্রাইটিস, 2 নম্বর হচ্ছে আপনার এসএলই, আর 3 নম্বর হচ্ছে আপনার ইনফ্লামেটরি বাউল ডিজিজ, যেটা ক্রোনস ডিজিজ এবং আলসারেটিভ কোলাইটিস। এই ক্ষেত্রে মেন, এটা হচ্ছে মেন, যেটা আমার লাল চিহ্ন করে দেওয়া আছে, রেড লাইনে লেখা আছে, সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেশি ইনক্রিজ করে। সেটা হচ্ছে আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস, লুপাস, ইনফ্লামেটরি বাউল ডিজিজ, ক্রোনস ডিজিজ কিংবা আলসারেটিভ কোলাইটিস যদি হয় সেক্ষেত্রে বেশি। বাকি হচ্ছে এগুলোতে কম, সেটা হচ্ছে পেরিকার্ডাইটিস, অস্টিওমাইলাইটিস, লাইফ থ্রেটেনিং সেপসিস কিংবা ফাঙ্গাল ইনফেকশন, অর্থাৎ অর্গান টিস্যু ইনজুরি, ক্যান্সার, ওবেসিটি, এইসব ক্ষেত্রে সি রিঅ্যাক্টিভ প্রোটিন ইনক্রিজ করে। 3 নম্বর হচ্ছে সিসিপি অ্যান্টিবডি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার এই যে সিআরপির যে আগের স্লাইডটা ছিল, জি, আবার কি স্যার আমাদেরকে একটু বোঝানোর সুযোগ আছে নাকি এই সিআরপি কেন, কোন সময়ে, এটা আপনি বলছিলেন কি যে গুরুত্বের কথা, যে এটা সিআরপি কেন ইম্পর্টেন্ট, আমরা কেন দেব, মানে টেস্টের জন্য। লিভারের সমস্যা বলছিলেন কি জানি, লিভার থেকে তৈরি হয় স্যার এটা প্রোটিনটা, মেড বাই লিভার। আচ্ছা আচ্ছা, মেড বাই লিভার। আর এগুলো কেন কতটা কাজে স্যার আমি বেশি দেখিনি, কেন কি যেহেতু আমার মানে আমাকে বলা হয়েছিল কি আপনি নর্মাল রেঞ্জ কত এবং কি কি রোগগুলো হয়, কি কি অনুমান করব, সেটার জন্য আমি বিশেষ করে আজকে স্যার আলোচনা। স্যার এবার বাংলাদেশে দেখলাম স্যার, যত এই মানুষের ডেঙ্গু ছিল, সরি মাফ করবেন, কোভিড ছিল, প্রত্যেকে সিআরপি দেওয়া হয়েছে প্রতিবারই। না, এটা তো স্যার ইনফেকশন তো লেখাই আছে, যদি আমাদের ব্যাকটেরিয়াল কিংবা এই যদি ইনফেকশন হয়, এই যে লেখা আছে ইনফেকশন, হ্যাঁ, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার ইয়ে বাড়বে, কিংবা যদি অর্গান যদি কোনো মানে ইয়ে হয় সেক্ষেত্রে আমাদের এটা বাড়বে। এই জন্য হয়তো টেস্টগুলো লেখা ছিল। আর তাছাড়া তো স্যার অ্যালোপ্যাথি ডাক্তাররা তো মানে এক ধার থেকে সমস্ত কিছু লিখে দেয়। হয়তো আপনি পেশেন্টকে জাজ করছেন, এই সিমটমস দিচ্ছে, তাহলে এই টেস্টগুলো লিখবো, একটা হয়তো মানবিক খাতিরে যেগুলো আপনার মনে করছেন সেগুলো লিখছেন। আর ওরা তো মনে করে না, এক ধার থেকে মানে আপনার বানানোই আছে, শুধু টিকচেনে মেরে দিলে এটা টেস্ট করুন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আমি স্যার যেটা দেখেছি সেটাই করি। আর আপনি কি করেন, হয়তো দুটো লিখলেন, দুটোর মধ্যে দুটোই সিওর শর্ট, আপনার অনুমান যেটা করেছেন সেটা আপনি লিখলেন, আচ্ছা আমি তো এটা গেস করছি, তো এটাকে কনফার্ম করার জন্য এই টেস্ট আপনি করে নিয়ে আসুন। দেখা গেলো ওই টেস্টটা করলো, অর্থাৎ আপনার সিওর শর্ট লেগে গেছে। আর ওনারা ওটা করে না, ওনারা করেন এক ধার থেকে লিখে যায় যেটাতে লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ওকে স্যার। এবার আসি সাইক্লিক সাইটোলিনেটেড পেপটাইড, সংক্ষেপে বলা হয় সিসিপি অ্যান্টিবডি। সিসিপি, ব্লাড ফর সিসিপি যদি লিখেন তাহলে এই টেস্টটা চলে আসবে। ব্লাড ফর সিসিপি, অ্যান্টিবডি লেখা দরকার নেই, ব্লাড ফর সিসিপি লিখলে হবে। সিসিপি বললাম, অ্যান্টিবডি টেস্ট মেজার বাই সিসিপি অ্যান্টিবডি, দ্য ব্লাড সিসিপি অ্যান্টিবডি আর প্রোটিন, এটা একটা আমাদের প্রোটিন পার্ট, ইমিউনিটি সিস্টেম অ্যাটাক করে হেলদি টিস্যু অ্যান্ড সেলকে। এই যে আপনার প্রোটিনটা আছে, সিসিপি যে অ্যান্টিবডি যে প্রোটিন আছে, সেটা কি করে, আমাদের যদি বাড়ে তাহলে আমাদের কি করে, টিস্যু এবং যে সেলগুলো আছে সেগুলোকে আমাদের অ্যাটাক করে। সাচ অ্যাজ জয়েন্ট, যেখানে আমাদের বিশেষ করে বিগ জয়েন্ট আছে, যেমন নি জয়েন্ট, আপনার এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, এই যে বড় বড় যে জয়েন্টগুলো আছে সেগুলোকে আপনার বেশি ইনফ্ল্যামেট করে। এক্ষেত্রেও আমরা কিন্তু গেস করতে পারি, যেটা এই যদি বেড়ে যায়, এলিভেটেড করে, তাহলে
এটা আমরা রিউমাটয়েড আর্থ্রাইটিস অর্থাৎ আমাদের বাত অনুমান করব। বাত যদি গেস করেন তাহলে এই টেস্টগুলো লিখবেন। অর্থাৎ এক নম্বর বললাম আরএফ ফ্যাক্টর, 2 নম্বর হচ্ছে সিআরপি, 3 নম্বর হচ্ছে সিসিপি। এর নর্মাল রেঞ্জটা হচ্ছে 7-এর নিচে যদি হয়, আর মানে 7 থেকে 7-এর নিচে যদি হয় তাহলে নেগেটিভ, 7-এর নিচে যদি হয় তাহলে নেগেটিভ। আর হালকা পজিটিভ হচ্ছে 7 থেকে 10-এর মধ্যে যদি থাকে হালকা পজিটিভ, উইক পজিটিভ, হালকা পজিটিভ। মডারেট পজিটিভ হচ্ছে 10 থেকে 20। স্ট্রং পজিটিভ অর্থাৎ আপনি গেস করবেন যদি 20-র উপরে হয়ে যায়, সিসিপি 20-র ঊর্ধ্বে হয়ে যায় লেভেলটা, তাহলে হচ্ছে স্ট্রং পজিটিভ। একবার আরো রিপিট করছি আমি, যদি সিসিপিটা আপনার লেভেল যদি 7-এর নিচে হয় তাহলে নেগেটিভ। উইক পজিটিভ হচ্ছে 7 থেকে 10, মানে হালকা মাইল্ড। মডারেট হচ্ছে 10 থেকে 20, আর সব থেকে 20 যদি প্লাস হয়ে যায়, এলিভেট পজিটিভ হয়, বেশি হয় 20+, তাহলে হচ্ছে স্ট্রং পজিটিভ। তাহলে আমরা কি কি রোগগুলো অনুমান করব? স্ট্রং পজিটিভ হচ্ছে সিসিপি অ্যান্টিবডি ইনক্লুড টাইপ 1 অটোইমিউন হেপাটাইটিস, যেটাকে বলা হয় মানে ক্রনিক লিভার ডিজিজ, সোরিয়াটিক আর্থ্রাইটিস, প্যালিন্ড্রোমিক রিউমাটিজম, সিস্টেমিক স্ক্লেরোসিস, সিজন-গ্রিন সিনড্রোম, সিস্টেমিক লিপাস যেটাকে বলা হয় এসএলই, সেরোনেগেটিভ আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস। বাস এটাই। তো মেন হচ্ছে স্যার আমাদের আরএফ ফ্যাক্টর পজিটিভ মানে বেশি স্ট্রং যদি থাকে তাহলে আমাদের হচ্ছে বাত, বাকি যত আছে আর্থ্রাইটিস গুলো আছে, রিউমাটিজম গুলো আছে, বাতগুলো আছে, আর একটা হচ্ছে এসএলই আর সিজন-গ্রিন সিনড্রোম। এ হচ্ছে আমাদের সিসিপি অ্যান্টিবডি যদি ইনক্রিজ করে প্রোটিনটা, তাহলে এই রোগগুলো আমরা অনুমান করব। এবার আসছি এসএও টাইটার। এসএও টাইটার সাধারণত ইনক্রিজ করে কখন? ছোট বাচ্চাদের যদি আমাদের বাত হয়, অর্থাৎ জ্বরের সাথে বাত, ছোট বাচ্চাদের বিশেষ করে 3 থেকে 15 বছরের, 15 থেকে 40 বছরের মধ্যে এটা কম দেখতে পাওয়া যায়। অ্যাবভ 40 এই দেখতে পাওয়া যায় না। আর বাকি যে টেস্টগুলো আছে এগুলো কিন্তু অ্যাবভ 40-তে বেশি হয়। আর এটা কিন্তু বেশি দেখতে পাওয়া যায় চাইল্ড কিংবা অ্যাডোলেসেন্ট, এইসব এজে বেশি হয়। অ্যান্টি-স্ট্রেপ্টোলাইসিন ও SAO titer is antibody produced against the streptolysin O. এটা এলিভেটেড কেন? এটা এলিভেটেড করে এ স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া যদি ইনফেকশন হয়, যদি মানে স্ট্রেপ্টোকক্কাস আমাদের এই ব্যাকটেরিয়া দ্বারা যদি বডি ইনফেকশন হয়, তাহলে এই এসএও টাইটারটা আমাদের ইনক্রিজ করে। The SAO titer test detected and measure level SAO titer blood determine the presence of infection of group A Streptococcus bacteria. যদি আমাদের এই লেভেলটা ইনক্রিজ করে তখন আমরা মনে করব কি আমাদের A Streptococcus ব্যাকটেরিয়া দ্বারা বডি ইনফেকশন হয়েছে। এই যদি SAO titer ইনক্রিজ করে তাহলে আমরা কিডনি ডিজিজ যেটাকে বলা হয় গ্লোমেরুলোনেফ্রাইটিস আর হার্টের ডিজিজ রিউমাটিক ফিভার, এই দুটো রোগটা বেশি হয়। এই সাধারণত বেশিরভাগই ডাক্তাররা লেখেন রিউমাটিক ফিভারের জন্য বেশি লেখেন এই টেস্টটা। এসএও টাইটার হয়তো ছোট বাচ্চাদের আপনার প্রচুর জ্বর এবং প্রচন্ড ব্যথা এবং গিটে ব্যথা, যত বিগ জয়েন্ট গুলো আছে বিশেষ করে নি জয়েন্ট, এলবো জয়েন্ট, শোল্ডার জয়েন্ট আর রিস্ট জয়েন্ট, এগুলো হচ্ছে কি প্রচন্ড ফুলে গেছে, প্রচন্ড ব্যথা, কান্নাকাটি করছে এবং তার সাথে হাই ফিভার, সেক্ষেত্রে হয়তো এসএও টাইটার এসআর যদি হাই হয় তাহলে গেস করলেন রিউমাটিক ফিভার। রিউমাটিক ফিভারের নর্মাল রেঞ্জ কত?
12 বছর নিচে যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় তাহলে 150 পর্যন্ত নর্মাল রেঞ্জ, অ্যাডাল্টদের ক্ষেত্রে বিলো 200, ছোট বাচ্চাদের ক্ষেত্রে 150, বড়দের ক্ষেত্রে 200 যদি থাকে তাহলে এটা নর্মাল রেঞ্জ। যদি অ্যাবাভ হয় তাহলে ভাবো তার ব্যাকটেরিয়া ইনফেকশন দ্বারা স্ট্রেপ্টোককাস ব্যাকটেরিয়া দ্বারা বডি ইনফেকশন হয়েছে, তাহলে আপনি অনুমান করবেন গ্লোমেরুলোনেফ্রাইটিস কিংবা রিউমাটিক ফিভার। 1 নম্বর হচ্ছে রিউমাটিক ফিভার, 2 নম্বর হচ্ছে আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস। আর কিছু আছে স্কারলেটের ফিভার ক্ষেত্রে হতে এটা বাড়ে। হার্ট কিংবা কিডনি ড্যামেজ যদি হয় সেক্ষেত্রে এসিও টাইটারও আমাদের ইনক্রিজ করে। জয়েন্ট ইনফ্লামেশন অর্থাৎ আমাদের ওই একই ব্যাপার, মানে যদি ফুলে যায় পাগুলো এগুলো জয়েন্টগুলো কিংবা ফুলে যায় সেক্ষেত্রে এসিও টাইটার ইনক্রিজ করে। এই হচ্ছে আমাদের এসিও টাইটার। তাহলে আমাদের এসিও টাইটার অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও এই টাইটারটা আমরা কখন টেস্ট করব? বিশেষ করে বাচ্চাদের যদি আমাদের হাইরাইজ ফিভার আর তার সাথে বিগ জয়েন্টগুলো যদি ইনফ্লামেশন হয় সেক্ষেত্রে আমরা এই টেস্টটা লিখবো। সেক্ষেত্রে যদি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে 200 যদি প্লাস হয় আর তার সাথে যদি ইএসআরটা আমাদের খুব হাই থাকে তাহলে আমরা ভাবো কি রিউমাটিক ফিভার হয়েছে, গেস করব। অথবা যদি আমাদের ওরকম কোনো জ্বর যদি না থাকে তাহলে আমাদের গ্লোমেরুলোনেফ্রাইটিস অর্থাৎ কিডনির আমরা প্রবলেম ভাববো। এ হচ্ছে আমাদের এসিও টাইটার। অত বড় এতে ঝামেলা নেই, শুধু কিডনি প্রবলেম আর রিউমাটিক ফিভারটা মেন। হালকা আছে স্কারলেট ফিভার অর্থাৎ আমাদের যে টনসিলাইটিস যেটা হয় প্রদাহ ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া ইনফেকশনের জন্য সেই রোগগুলো এটা হয়। এবার আসছি অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি সংক্ষেপে বলা হয় ANA। আপনারা লিখবেন ব্লাড ফর ANA। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট, ব্লাড টেস্ট, এটা একটা ব্লাড টেস্ট। Look for the certain kind of antibodies in body. এটার আর একটা নাম আছে, সেটাকে বলা হয় ফ্লোরোসেন্ট অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি। সেটা বলা হয় FANA। তো এটা সাধারণত কেউ লেখে না, এটাই লেখে। এটার নামে যদি লেখেন আপনারা FANA সেক্ষেত্রেও এই টেস্টটাই আসবে। তো ANA অর্থাৎ অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটাই টেস্টটাই লেখা হয়। অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি আর প্রোটিন, এটা একটা প্রোটিন দ্যাটস ইমিউন সিস্টেম মেক এ ফাইট ব্যাকটেরিয়া। এর কাজ কি হচ্ছে? ফাইট ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড আদার জার্মস। এইসবের সঙ্গে এরা কি করে? সে ইমিউনিটি সিস্টেমের সঙ্গে এরা ফাইট করে, বিশেষ করে ব্যাকটেরিয়া, ভাইরাস অ্যান্ড আদার্স যে জার্মগুলো আছে আমাদের সেটার সঙ্গে এই অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডিটা কি করে? ফাইট করে। যখন ও সে ফাইট করে ফেলিওর হয় তখন কি হবে? আমাদের ভেতরে এই যে ফরেন বডি বিশেষ করে ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলো কি করবে? ভেতরে প্রবেশ করবে। তখন কি হয়? অ্যান্টিবডি, এটাকে বলা হয় অটো অ্যান্টিবডিজ বলা হয়। তখনই এরা কি করে? ভেতরে প্রবেশ করে সেল এবং টিস্যুকে অ্যাটাক করবে। তখনই কি হবে? অ্যান্টিবডিটা কি হবে? তো সে ড্যামেজ হবে। ড্যামেজ হলে কি হবে? জয়েন্ট, স্কিন, মাসল অ্যান্ড আদার বডিগুলো কি হবে? সে ড্যামেজ হতে শুরু হবে। বিশেষ করে জয়েন্ট অর্থাৎ বিগ জয়েন্ট যেগুলো আছে সেগুলো কি হবে? প্রদাহ হবে, স্কিনের রোগ হবে, মাসলসের পেনও হবে, আদার্স যে পার্টস কিছু আছে অর্গান সেগুলো তো আমার অসুবিধা হবে। তো এটা যেমন আমাদের রেঞ্জটা কিরকম ভাবে দেখা হয়, যেমন টাইফয়েড জ্বরে যেমন টেস্টগুলো থাকে রেঞ্জ, সেরকম রেশিও হিসেবে এটা থাকে 1:20, 40, 1:80, 1:160, 1:320 এরকম ভাবে রেঞ্জগুলো আমাদের থাকে। 1:20 পর্যন্ত যদি রেশিও থাকে এটা টাইটারের, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের মানে বডি ঠিক আছে, এই অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি ঠিক আছে। এবার 1:20
1:160 160 পর্যন্ত যদি পৌঁছে যায় এই রেঞ্জটা, তাহলে সেটা হচ্ছে পজিটিভ। যেমন টাইফয়েড ফিভার সেম এরকমই থাকে লেখাগুলো। টাইফয়েড ফিভার আর অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডির এটা আপনার এইভাবে থাকে। যদি 160-এর ঊর্ধ্বে হয়, 1:160-এর ঊর্ধ্বে হয় যদি এটা, তাহলে কি কি রোগগুলো আমরা অনুমান করব? সিস্টেমিক লিপাস, সিজেন-গ্রিন সিনড্রোম, যেটাকে বললাম আগে, বিশেষ করে চোখের জল এবং স্যালাইভারি গ্ল্যান্ড যেটা আছে সেটা শুকিয়ে যায়, সেটাকে বলা হয় সিজেন-গ্রিন সিনড্রোম। স্ক্লেরোডার্মা, অর্থাৎ আমাদের কানেকটিভ কিছু যে ডিজিজগুলো আছে সেগুলো হবে। রিউমাটয়েড আর্থ্রাইটিস, বাত, অর্থাৎ আমাদের যত বিগ জয়েন্ট আছে সেগুলো কি হবে? প্রদাহ হবে, ফুলে যাবে, ব্যথা হবে প্রচন্ড। রিউমাটিক আর্থ্রাইটিস আমরা অনুমান করব। আর মায়োসাইটিস, অর্থাৎ আমাদের যে মাসল গুলো কি হবে? উইকনেস হবে, যেহেতু মাসলে এই আমাদের অ্যান্টি নিউক্লিয়ার বডিটা সাপ্লাই হয়। মিক্স কানেক্টিভ টিস্যু, যেটাকে বলা হয় স্ক্লেরোডার্মা, এগুলো মানে সমস্ত কিছু রোগ একসঙ্গে হচ্ছে। লিপাস, স্ক্লেরোডার্মা, পলিমাইলোসাইটিস সবকিছু একসঙ্গে হচ্ছে। সেটার জন্য এটা আমাদের অ্যান্টি নিউক্লিয়ার বডি মানে ANA এই টেস্টটা করা হয়। জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিস, জুভেনাইল কাকে বলা হয়? যদি 14 বছর নিচে যদি বাতের রোগ হয় সেটাকে বলা হয় জুভেনাইল, অর্থাৎ যেটা আমাদের যে বয়সে হওয়ার কথা নয়। বাত সাধারণত কখন হয়? বড় মানে অ্যাডাল্ট যারা 40+ যাদের আছে সেক্ষেত্রে কিন্তু এই আর্থ্রাইটিস মানে বাতের রোগগুলো হয়। কিন্তু সেটা কি হচ্ছে? ছোট বাচ্চাদের হয়ে গেছে। ছোট বাচ্চাদের যখন হয় সেটাকে বলা হয় জুভেনাইল ক্রনিক আর্থ্রাইটিস। সেক্ষেত্রে যদি চিলড্রেনদের হয়, আর্থ্রাইটিস দ্যাট এফেক্ট চিলড্রেন। ডার্মাটোমাইলোসাইটিস, যদি এটা খুব রেয়ার দেখতে পাওয়া যায়, এটা কি হয়? মাসল খুব উইকনেস হবে এবং তার সাথে কি হবে? বডিতে র্যাশ বেরিয়ে যাবে, সেটা হচ্ছে ডার্মাটোমায়োসাইটিস। পলিআর্থ্রাইটিস নোডোসা, পলিআর্থ্রাইটিস নোডোসাটা কি জিনিস? পলিআর্থ্রাইটিস নোডোসাটা হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল আছে সেগুলো কি হবে? ফুলে যাবে, অর্থাৎ ভাস্কুলাইটিস ফুলে যাবে এবং তার সাথে কি হবে? আমাদের অর্গানগুলো ড্যামেজ হয়ে যাবে, তখন তাকে বলা হয় পলিআর্থ্রাইটিস নোডোসা। অর্থাৎ ভেসেলগুলো ফুলছে আর তার সাথে কি হচ্ছে? অর্গানগুলো ড্যামেজ হচ্ছে। আর অটোইমিউন হেপাটাইটিস, এতগুলো আমরা রোগগুলো অনুমান করতে পারি। ANA অ্যান্টি নিউক্লিয়ার বডি যদি আমাদের হাই থাকে তাহলে এতগুলো আমরা অনুমান করবো। তবে তার সাথে আমাদের সিমটমস থাকবে, সিমটমস ম্যাচিং করবে। যেমন আপনার সিস্টেমিক লিপাস থাকে তো ওর আলাদা সিমটমস আছে, সিজেন-গ্রিন যদি সিমটমস থাকে তাহলে তো তার আলাদা সিমটমস আছে, স্ক্লেরোডার্মা যদি হয় তাহলে আলাদা সিমটমস আছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি আমরা গেস করি তাহলে ওর আলাদা সিমটমস সঙ্গে ম্যাচিং করবে। একটার উপর তো আমরা গেস করে শুধু পারফেক্ট এটা রেঞ্জ লেভেল হাই হলো আর ওটাকে গেস করা তা হয় না, তার সিমটমস সঙ্গে ম্যাচিং করতে হবে। আদার কিছু হয়তো আরো টেস্ট করব, সেক্ষেত্রে আমরা পারফেক্ট একটা ডায়াগনোসিসে পৌঁছে যাব ইনশাআল্লাহ। সিস্টেমিক লিপাসটা কি? সিস্টেমিক লিপাসটা কঠিন একটা রোগ, যেটা কি হয় আপনার মানে প্রত্যেকটা অর্গান, অনেকটা অর্গানকে কি করে ড্যামেজ করে ফেলে, কঠিন একটা এটা রোগ। সিস্টেমিক লিপাস সংক্ষেপে বলা হয় SLE, মোস্ট কমন টাইপ অফ লিপাস। SLE অটোইমিউন ডিজিজ, এটা একটা আমাদের অটোইমিউন ডিজিজ। এই ডিজিজটা কি করে? আমাদের টিস্যু মানে যতগুলো আছে সেগুলোকে ইনফ্লামেট করে দেয়, যত টিস্যু অর্গান আছে সেগুলোকে এফেক্টেড করে, বিশেষ করে আপনার জয়েন্ট আছে, স্কিনকে, ব্রেনকে, লাংসকে, কিডনিকে, ব্লাড ভেসেল সমস্ত জায়গা থেকে এটাকে কি করে? এফেক্টেড করে। আপনার স্কিনের আপনার কি হবে? পুরো বাটারফ্লাই লাইক আপনার র্যাশ বেরোবে, বিশেষ করে দুটো যে আমাদের গাল আছে, গালগুলো আছে সেগুলোতে কি হবে? পুরো বাটারফ্লাই লাইক মানে র্যাশ বেরোবে, প্যাচি টাইপের আপনার র্যাশ বেরোবে। লাংসে কি হবে? লাংসের অনেক প্রদাহ হয়, প্লুরাইটিস হয়, নিউমোনাইটিস হয়, পালমোনারি হেমারেজ হতে পারে, অনেক রকমের প্রবলেম হয়। হার্টের রোগ হয়, বিশেষ করে এন্ডোকার্ডাইটিস, এইসব জায়গাগুলো হয়। আর প্রচন্ড পেটে ব্যথা থাকে, কিডনির
প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার কিডনির প্রবলেম হয়ে কি হয়, কিডনি ড্যামেজ হয়ে তার পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে থাকে, যেটা বলা হয় হেমাচুরিয়া। পেচ্ছাপের সঙ্গে রক্ত বেরোতে থাকে হেমাচুরিয়া যেটাকে বলা হয়। রক্ত কমেও যায়, সেখানে এনিমিয়া হয়, প্রেসার ইনক্রিজ করে যায়, মানে অনেক সিমটমস এটা আছে সিস্টেমিক লিপাসের ক্ষেত্রে, রোগীকে মানে নাজেহাল করে দেয় এইসব রোগীর। আর কি হয়, মাসল পেন থাকে, যেটা আগে একটা বললাম, মানে আপনার প্রচন্ড যেগুলো বিগ বিগ জয়েন্ট গুলো আছে সেগুলো কি হয়, ফুলে যায়, আর্থাইটিস হয়। আর কি হয়, হেয়ার লস থাকে, প্রচন্ড হাই রাইজ ফিভার থাকে, প্রচন্ড মাথা ব্যথা থাকে, এইসবগুলো থাকে, তখনই আমরা সেটাকে বলি সিস্টেমিক লিপাস এরিথ্রোমেটাস। সেক্ষেত্রে যে টেস্টগুলো বললাম এই টেস্টগুলো করলে তখন আপনার আরএফ ফ্যাক্টর বেশি থাকবে, আরএফ ফ্যাক্টর পজিটিভ থাকবে, আপনার থাকবে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বেশি থাকবে, আপনার অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি পজিটিভ থাকবে। আর এই সিমটমস গুলো যদি থাকে তখন তাকে আমরা বলবো সিস্টেমিক লিপাস। এবার আছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড ইজ দ্য এন্ড প্রোডাক্ট ইউরিন মেটাবলিজম। এটা সাধারণত আমাদের যে পেচ্ছাপের সঙ্গে এটা বেরিয়ে যায়, যখন আমাদের এই প্রস্রাবের সঙ্গে মানে বেরোতে গিয়ে আটকে যায় তখন কি করে আমাদের হাই লেভেল কি হয়, গাউট, অর্থাৎ যেটাকে বলা হয় বাতের মতনই, এটা গাউটটা হচ্ছে একটা বাতের মতন। ইউরিক অ্যাসিড লেভেল যখন বেড়ে যায় তখন আমাদের প্রচন্ড ব্যথা হয়, যেগুলো জয়েন্টগুলো আছে, ইনফেকশন, হাই প্রোটিন ডায়েট, কিডনি ডিজিজ, low level generate indicated protein and molybdenum, যেটা কি থাকছে আমাদের ট্রেস মিনারেল, অর্থাৎ আমাদের যে মিনারেল যে সাবস্টেন্স গুলো আছে, মিনারেল টেস্ট গুলো এর পরের দিন বলবেন ইনশাআল্লাহ, বিশেষ করে যে ক্যালসিয়াম, ফসফেট, পটাশিয়াম, যে টেস্ট গুলো আছে পরের দিন বলবো, একদিনে এত বলা সম্ভব না। তাহলে ইউরিক অ্যাসিড লেভেল যদি আমাদের বাড়ে তাহলে বাত হবে, ইনফেকশন হবে, হাই প্রোটিন ডায়েটটার জন্য এটা বেশি হয়, কিডনি ড্যামেজ হয় এই ইউরিক অ্যাসিড লেভেলের জন্য। আর যদি কমে তাহলে কি হবে, মিনারেল ডেফিসিয়েন্সির জন্য এটা কমে, লিভার ড্যামেজ হয়। আর ওভারলি অ্যাসিড কাইন্ডলি কেমিক্যাল রেঞ্জ কত, 2.4 থেকে 6 পর্যন্ত হচ্ছে নর্মাল, 2.4 থেকে 6 পর্যন্ত হচ্ছে নর্মাল। এবার যদি 6 এর বেশি হয়, অর্থাৎ 7 এর যদি বেশি হয় তাহলে কিন্তু মানে বাড়বে। এটা মেলের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে একটু আছে, সরি, ফিমেলদের ক্ষেত্রে 6 এর যদি বেশি হয়, 2.4 থেকে 6 পর্যন্ত হচ্ছে ফিমেল, মেলদের ক্ষেত্রে হচ্ছে 7। 6 এর যদি বেশি হয় ফিমেলদের ক্ষেত্রে তাহলে বাত বেদনা বাড়বে, ফিমেলদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে 7 এর যদি বেশি হয় তাহলে এটা বাড়বে। নর্মাল রেঞ্জটা হচ্ছে 2 এর নিচে, আর 9 এর হয়ে গেলে এটা হচ্ছে মানে রেড লাইন। আর কমন যে কিসের জন্য বাড়ে সেটা হচ্ছে, যদি ইউরিক অ্যাসিড লেভেল বাড়ে তাহলে কি কি অনুমান করব, গাউট অর্থাৎ বাত, যে ছোট যে স্মল জয়েন্ট গুলো আছে সেগুলো ফুলে যাবে, গাউট যেটাকে বলা হয়। কিডনি প্রবলেম, আর্টেরিওস্ক্লেরোসিস, অর্থাৎ আমাদের ব্লাড কি হয়ে যায়, গাঢ়ত্ব হয়ে যায়, ফ্যাট জমে। আর আর্থ্রাইটিস, বাতের ক্ষেত্রেও এই ইউরিক অ্যাসিড লেভেলটা বাড়ে। লেস কমন কজ হচ্ছে কি, মেটাবলিক পয়জনিং, বিশেষ করে মার্কারি পয়জনিং, ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, লিউকেমিয়া, পলিসাইথেমিয়া, ম্যালিগন্যান্ট টিউমার, ড্রাগ ইউরিনেট। ইউরিক অ্যাসিড কমে কিসে, যদি ভিটামিন B12 ইয়ে হয়, আপনার ভিটামিন B12
লেভেলটা যদি কমে সেক্ষেত্রে আপনার এটা কমবে, আর প্রেগনেন্সির ক্ষেত্রে অনেক সময় এটা কমে যায় ইউরিক অ্যাসিড লেভেলটা। If the uric acid is low with normal MCV and MCH, a molybdenum deficiency may be present. এটা পরে আসছে ডেফিসিয়েন্সিটা। এবার আসছি ফসফরাস, সেরাম ফসফরাস। Serum phosphorus is the most important element that vital to several of the body physiological process. আমাদের একটা ফসফরাস একটা মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট, যেটা আমাদের ফিজিওলজিক্যালি এটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজে লাগে ফিজিওলজিতে, আমাদের বডিতে। এটা কি করে, আমাদের বনি গ্রোথ করতে সাহায্য করে, এনার্জি স্টোর করতে সাহায্য করে, নার্ভ এবং মাসলস প্রোডাকশন করতে আমাদের এটা সাহায্য করে। এটা মেইনলি অনেক খাবারের মধ্যেই আমরা ফসফরাসটা পেয়ে থাকি, স্পেশালি মিট এবং ডেইলি প্রোডাক্ট যে খাবারগুলো আছে সেখান থেকে আমরা এই ফসফরাসটা পেয়ে থাকি। So it usually easy to get enough to the mineral in diet. মিনারেল যে খাবারগুলোর মধ্যে থেকে আমরা এই ফসফরাসটা পেয়ে থাকি। নর্মাল রেঞ্জ কত? 2.5 থেকে 4.5 পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ। এবার যদি এই 4.5 থেকে যদি এটা বৃদ্ধি পায় তাহলে কি কি হবে? হাই ফসফরাস লেভেল, সার্টেন মেডিকেশন, কিছু যদি মেডিসিনের জন্য এটা আমাদের লেভেলটা ইনক্রিজ করে, যেমন হচ্ছে ল্যাক্সেটিভ, যেটা আমাদের যে ল্যাক্সেটিভ হচ্ছে ওই একটা কিছু অ্যালোপ্যাথি ড্রাগ, যেটা কনস্টিপেশন হলে যে ওনারা দেন, সেটার জন্য ওই যে ল্যাক্সেটিভ যে মেডিসিন আছে সেক্ষেত্রে এই ফসফরাসটা আপনার বাড়তে পারে। ডায়েটারি প্রবলেম যদি হয় সেক্ষেত্রে হবে, বিশেষ করে ভিটামিন ডি, সেক্ষেত্রে এটা আমাদের বেশি হয়ে যায়। ডায়াবেটিক কেটো অ্যাসিডোসিসের ক্ষেত্রে এটা ফসফরাস লেভেলটা বাড়ে। হাইপোক্যালসিয়াম, লো ক্যালসিয়াম লেভেল যদি হয় সেক্ষেত্রে ফসফরাস বাড়বে। হাইপোপ্যারাথাইরয়েডিজম, এক্ষেত্রে এটা বাড়বে। প্যারাথাইরয়েডিজম গ্ল্যান্ড ফাংশন হুইচ লিড টু দ্য লো লেভেল অফ প্যারাথাইরয়েড হরমোন। লিভার ডিজিজের ক্ষেত্রেও ফসফরাস লেভেলটা বাড়ে। এবার কমে কিসে কিসে লেভেলটা? Low phosphorus level may be due to the range of nutritional problem, medicinal condition, including chronic use of antacid. যারা বেশি দীর্ঘদিন ধরে অ্যান্টাসিড মেডিসিন খাচ্ছে সেক্ষেত্রে ফসফরাস লেভেলটা কমবে। ল্যাক টু ভিটামিন ডি, নট গেটিং এনাফ ফসফরাস ইউর ডায়েট, আপনার হয়তো খাচ্ছেন না, সেক্ষেত্রে মানে ফসফরাস যে ডায়েটগুলো আছে সেগুলো খাচ্ছে না, সেক্ষেত্রে কমবে। ম্যাল নিউট্রিশন যদি হয় সেক্ষেত্রে কমবে। অ্যালকোহলিজম যারা খায় তাদের ক্ষেত্রে কমবে। হাইপার ক্যালসিমিয়া যদি হয় সেক্ষেত্রে কমবে। হাই সেরাম ক্যালসিয়াম লেভেল যেটাকে বলা হয় হাইপার প্যারাথাইরয়েডিজম অর ওভার অ্যাক্টিভ প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, সেক্ষেত্রেও কমবে। which led to high level of parathyroid hormone. এক্ষেত্রে কি হয়, প্যারাথাইরয়েড হরমোনটা যদি ফসফরাস কমে তাহলে প্যারাথাইরয়েড হরমোন যেটা আছে সেটা কিন্তু বাড়বে। আর যদি সিভিয়ার বার্ন, অর্থাৎ সিভিয়ার যদি পুড়ে যায়, মানে প্রচন্ড ধরনের পুড়ে যায়, খুব বেশি ধরনের না, একদম পুড়ে যায়, সেক্ষেত্রেও এই লেভেলটা কমে যায়। এবার আসছি ক্রিয়েটিনাইন। Creatinine is also protein breakdown product. Its level reflection to the body muscle mass. Low level are
commonly seen inadequate protein intake or inadequate protein intake, liver disease, kidney damage, or pregnancy. Elevated level are generally reflect the kidney damage and need to be monitored very carefully. ক্রিয়েটিনাইনটা হচ্ছে একটা প্রোটিন। ক্রিয়েটিনাইন ইজ অলসো প্রোটিন ব্রেকডাউন দ্য প্রোডাক্ট। আচ্ছা, এটা কি করছে? ক্রিয়েটিনাইনটা কি করে? আমাদের প্রোটিনকে ব্রেকডাউন করে। এটা রিফ্লেকশন কোথায় করে? বডি মাসল যেগুলো আছে, মাসগুলো, সেগুলোকে রিফ্লেকশন করে। এটা যদি আমাদের মানে বেড়ে যায় তাহলে আমাদের কি করে? ইন্ডিকেটর করে লিভারের ডিজিজ ইন্ডিকেট করে। আর কিডনি ড্যামেজ হচ্ছে সেক্ষেত্রে আমাদের এটা ড্যামেজ করে। অর্থাৎ কিডনি লেভেল যদি বাড়ে তাহলে আমরা শিওর সার্টেন হব কিডনি নষ্ট হচ্ছে, অর্থাৎ কিডনি ফেল হচ্ছে, আর লিভারেরও রোগ হচ্ছে। এইটাই হচ্ছে মেন। তবে এর নর্মাল রেঞ্জ কত? 0.7 থেকে 1.2 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। 0.7 থেকে 1.2 পর্যন্ত হচ্ছে নর্মাল রেঞ্জ অ্যাডাল্টের ক্ষেত্রে। 0.7 থেকে 1.2 মাইক্রোগ্রাম এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। যদি আপনার রেড লাইন কত? 1.6 যদি বেশি হয়ে যায় তাহলে ভাববো আমাদের কিডনি ড্যামেজ হতে শুরু হচ্ছে। মেন কমন কজ কি ইনক্রিজের জন্য? কিডনি প্রবলেম, অর্থাৎ আমার কিডনি যদি ফেল হয় আর গাউটার জন্য অর্থাৎ বাতের জন্য এই ক্রিয়েটিনিন লেভেলটা আমাদের বাড়ছে। ক্লিনিক্যাল নোট হচ্ছে ইফ ক্রিয়েটিনাইন ইজ 1.2 or হায়ার, যদি 1.2 কিংবা তার হায়ার যদি হয়ে যায়, বয়সটা যদি আপনার 40-এর ঊর্ধ্বে থাকে তাহলে কি হবে? প্রোস্টেট হাইপারট্রফি মাস্ট বি রোল আউট। তাহলে প্রোস্টেট হাইপারট্রফির জন্য কিন্তু আপনার এই যদি প্রোস্টেট গ্ল্যান্ডটা আপনার বেড়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনারা অনুমান করতে পারেন এই লেভেলটা মানে 40 বছর বয়স বেশি হয়ে গেছে আর ক্রিয়েটিনিন লেভেলটা হাই আছে, সেক্ষেত্রে আমরা অনুমান করতে প্রোস্টেট গ্ল্যান্ডটা আপনার বাড়ছে। মেন কিন্তু হচ্ছে কিডনি প্রবলেম আর গাউটের জন্য হচ্ছে মেন। ক্রিয়েটিনিন লেভেল যদি আপনার বেড়ে যায় 1.6 এর ঊর্ধ্বে অর্থাৎ 1.6 এর ঊর্ধ্বে যদি হয়ে যায় শিওর বুঝতে পারবেন কিডনির কোনো প্রবলেম হচ্ছে, অর্থাৎ আমাদের কিডনি ফিল্টার করতে পারছে না, ঠিকমতো কিডনি ফিল্টার করতে পারছে না, সেটা ব্লাডে গিয়ে প্রবেশ করছে, তখনই লেভেলটা বাড়ছে। আর কিছু আছে যেগুলো লেস কমন কজ। রেনাল হাইপারটেনশন, যদি কিডনির জন্য যদি প্রেসার মানে ইয়ে হয়, প্রেসার বেড়ে যায় সেক্ষেত্রে ক্রিয়েটিনিন লেভেলটা আপনার বাড়বে। আনকন্ট্রোল ডায়াবেটিক, যাদের সুগার কিছুতেই কমছে না সেক্ষেত্রেও কিন্তু ক্রিয়েটিনিন লেভেলটা বাড়ে। হার্ট ফেলিওর, কনজেস্টিভ হার্ট ফেলিওর যদি হয় সেক্ষেত্রেও আপনার ক্রিয়েটিনিন লেভেলটা বাড়ে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ইউটিআই যদি হয় সেক্ষেত্রেও ক্রিয়েটিনিন লেভেলটা আপনার বাড়ে। তবে মেন হচ্ছে কিডনি প্রবলেম, অর্থাৎ কিডনি ফেল যদি হয় সেক্ষেত্রে 1.6 এর লেভেলের বেশি হয়ে গেলে ভাবেন কিডনি ফেল হচ্ছে। লেস কমন কজ হচ্ছে কিডনি ফেল হওয়ার জন্য প্রেসার বাড়বে, আর সুগার যদি কোনো মতে কিছু না হয় কমে, আনকন্ট্রোল ডায়াবেটিস, সুগার কোনো মতে কমছে না সেক্ষেত্রে ক্রিয়েটিনিন লেভেল বাড়বে। এগুলো যদিও খুব কমন মানে লেস কমন কজ। কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর অর্থাৎ হার্ট ফেল হচ্ছে সেক্ষেত্রেও, এটিআই যদি থাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন সেক্ষেত্রেও এই ক্রিয়েটিনিন লেভেলটা বাড়ে। সাসপেক্টেড আর্লি নেফ্রাইটিস, প্রথমে আমরা কি করব? মনে করব এটা আমরা এই কিডনি আমাদের ফেল হচ্ছে, অর্থাৎ সাসপেক্ট আমরা প্রথমে কি করব? এই কিডনি রোগ হয়েছে অর্থাৎ কিডনি ফেল হচ্ছে। ইফ ক্রিয়েটিনিন ইজ বিটুইন 2.4 পর্যন্ত যদি থাকে, সাসপেক্টেড সিভিয়ার নেফ্রাইটিস, তাহলে আমরা এটা মনে করব তার কিডনিটা মানে হচ্ছে কি সিভিয়ার নেফ্রাইটিস, অর্থাৎ আমাদের কিডনি ফেল।
এবার আসি ইউরিয়া নাইট্রোজেন, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। Blood urea nitrogen is waste product delivered from the protein break down the liver. এটাও কি করছে আমাদের, এটা একটা ওয়াশ প্রোডাক্ট যেটা আমাদের পেশাব প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায়, সেটার কাছে প্রোটিনকে ব্রেকডাউন করে। ইনক্রিজ ক্যান বি কজড বাই এক্সেসিভ প্রোটিন ইনটেক। যদি আমরা প্রোটিনটা বেশি পরিমাণে খাই সেক্ষেত্রে এই লেভেলটা বাড়বে। কিডনি যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে এটা লেভেলটা বাড়বে। সার্টেন ড্রাগ অর্থাৎ বেশি পরিমাণে মানে আপনার অ্যান্টিবায়োটিক কোনো মেডিসিন খাচ্ছে সেক্ষেত্রে এই লেভেলটা বাড়বে। জল যদি কম খায়, পানি যদি কম খায় সেক্ষেত্রে এই লেভেলটা বাড়বে। যদি পেটের যদি কোনো পেটের ইন্টেস্টিনাল যদি ব্লিডিং হয়, পেটের ভেতর থেকে যদি কোনো রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে এই লেভেলটা বাড়বে। প্রচুর এক্সেস পরিমাণে এক্সারসাইজ করছে সেক্ষেত্রে এই লেভেলটা বাড়বে। হার্ট ফেলিওর যদি হয় সেক্ষেত্রে এই লেভেলটা বাড়বে। ফর ডিক্রিজ ডাইজেস্টিভ এনজাইম প্রোডাক্ট বাই দ্য প্রোডাক্ট, ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে কি হচ্ছে আমাদের, ডিক্রিজ ডাইজেস্টিভ এনজাইম প্রোডাকশন বাই দ্য প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস থেকে যে আমাদের ডাইজেস্টিভ এনজাইম আছে সেটা কি ঠিকমতো প্রোডাক্ট হচ্ছে না, সেক্ষেত্রে এই ইউরিয়া লেভেলটা বাড়বে। আর কমবে কিসে কিসে, ডিক্রিজ লেভেল আর মোস্ট কমনলি ডিউ টু দ্য ইনঅ্যাডিকুয়েট প্রোটিন ইনটেক, অর্থাৎ ঠিকমতো প্রোটিনটা খাচ্ছে না সেক্ষেত্রে এটা কমবে। ম্যাল অ্যাবজর্পশন, ঠিক মতন আমাদের এই প্রোটিন অ্যাবজর্পশন হচ্ছে না সেক্ষেত্রে কমবে। লিভার যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে কমবে। মেইন এটা কি, এটা হচ্ছে আমাদের একটা ওয়াশ প্রোডাক্ট যেটা আমাদের প্রস্রাবের সঙ্গে বেড়ে যায় এবং এটা কাজ কি, এটা প্রোটিনকে ব্রেকডাউন করতে সাহায্য করে কোথায়, লিভারে। বাড়লে এটা আমরা যদি বেশি পরিমাণে প্রোটিন খাই সেক্ষেত্রে বাড়বে। কিডনি যদি ফেল হয় সেক্ষেত্রে আমাদের ওটা বাড়বে। যদি অ্যালোপ্যাথিক কোনো মেডিসিন খাওয়া হয় সেক্ষেত্রে এটা বাড়বে। যদি জল পরিমাণ কম খাই সেক্ষেত্রে, পানি যদি কম খাই সেক্ষেত্রে বাড়বে। যদি পেটের ভেতর থেকে যদি কোনো রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে বাড়বে। এক্সারসাইজ যদি করা যায় বেশি পরিমাণে সেক্ষেত্রে এটা বাড়তে পারে। হার্ট ফেলিওর হলে এটা বাড়বে। আর যদি প্যানক্রিয়াস থেকে আমাদের ডাইজেস্টিভ এনজাইম যদি ঠিকমতো প্রোডাকশন না হয় সেক্ষেত্রে এটা বাড়বে। কমবে কিসে কিসে, যদি এটা আমাদের প্রোটিনটা কম খায় সেক্ষেত্রে কমবে। যদি ঠিক মতন অ্যাবজর্পশন না হয়, লিভার যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে কমবে। নর্মাল রেঞ্জ কত, 10 থেকে 26। এবার রেড লাইন কত, 5-এর যদি নিচে নামে সেক্ষেত্রে কমবে। আর 50-এর যদি ঊর্ধ্বে হয়ে যায় সেটা হচ্ছে আমাদের রেড লাইন, অর্থাৎ কিডনি ফেল 50-এর ঊর্ধ্বে হলে। কমন কাজ কি, কমন কাজ হচ্ছে রেনাল ডিজিজ অর্থাৎ কিডনি ফেল। আর কি কি অনুমান করবে, গাউট অর্থাৎ বাত, ড্রাগ ডায়োরেটিক ঠিক মতন আমাদের বেরোচ্ছে না। আর ডিক্রিজ কিসে কিসে, প্রেগনেন্সি ক্ষেত্রে কমে। প্রোটিন ম্যাল অ্যাবজর্পশন যদি হয় সেক্ষেত্রে আমাদের এই কমবে। তো মেন আমরা হচ্ছে কিডনি ফেল। তাহলে আমাদের ইউরিয়া হয়ে গেল। আরো আছে কি ইউরিয়া থেকে, লেস কমন কাজ ইনক্রিজ। মেন হচ্ছে স্যার কিডনির প্রবলেম তো বললামই। আর কিছু আছে আমাদের লেস কমন কজ, সেটা হচ্ছে কি মেটাবলিক পয়জনিং, নিউমোনিয়া, আলসার, অ্যাডিশন ডিজিজ, ইনক্রিজ প্রোটিন ক্যাটাবলিজম, অর্থাৎ ঠিক মতন আমাদের প্রোটিনটা কি হচ্ছে মানে ডাইজেস্ট হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের এই লেভেলটা কিন্তু বাড়বে। কনজেস্টিভ হার্ট ফেলিওর, সেক্ষেত্রে এই লেভেলটা আমাদের বাড়বে যদি এটা হচ্ছে লেস কমন কজ। আর লেস কমন কজ ডিক্রিজ কিসে কিসে হচ্ছে অ্যাকুইট লিভার ডিস্ট্রাকশন, অর্থাৎ লিভারের ডিস্ট্রাকশন, আমাদের লিভারটা কি হচ্ছে ক্ষতি হচ্ছে তখন কিন্তু এই কমবে। ক্লিনিক্যাল নোট, ডিক্রিজ বার্ন অর্থাৎ ব্লাড ইউরিয়া নাইট্রোজেন লেস দ্যান 8, 8-এর নিচে নামছে, উইথ ডিক্রিজ ইউরিনারি স্পেসিফিক গ্র্যাভিটি। ইউরিনারি স্পেসিফিক গ্র্যাভিটিটা কি হচ্ছে আমাদের কমে গেছে, তখন কি করবো, ইন্ডিকেটেড পোস্টেরিয়র পিটুইটারি ডিসফাংশন হয়েছে।
যদি আপনার ইউরিয়া লেভেলটা 8-এর নিচে নামে আর ইউরিনারি স্পেসিফিক গ্র্যাভিটিটা কি হচ্ছে কমে গেছে, তখন আমরা ইন্ডিকেটেড কি করবে পোস্টেরিয়র পিটুইটারি ডিসফাংশন, অর্থাৎ আমাদের যে মানে পিটুইটারি যে গ্ল্যান্ডটা আছে সেটা কি হচ্ছে আমাদের ফাংশনটা কমে গেছে যদি ইউরিয়া লেভেলটা 8-এর নিচে নামে, আর যদি ইউরিনারি স্পেসিফিক যে গ্র্যাভিটি আছে পিএইচ সেটা কি হবে যদি কমে যায় তাহলে আমরা পিটুইটারি ডিসফাংশন। এবার আসি লিপিড প্রোফাইল। এতক্ষণ শুনলেন বাতের প্রবলেমগুলো শুনলেন, এবার আসি লিপিড প্রোফাইল। এটা কয়টা বলবো, 5টা কোলেস্টেরল, এটা বললে আজকের মতো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো লিপিড প্রোফাইলের মধ্যে কি কি আছে আমাদের, টোটাল কোলেস্টেরল, একটা আছে এলডিএল যেটা হচ্ছে, আর একটা নম্বর হয় এটাকে এলডিএল এর ব্যাড কোলেস্টেরল অর্থাৎ খারাপ কোলেস্টেরল, একটা হচ্ছে এইচডিএল যেটাকে আরেকটা নাম হচ্ছে গুড কোলেস্টেরল, যেটা এই কোলেস্টেরল লেভেলটা কি করে যদি থাকে তাহলে বডিতে ভালো। আসছে আমি পরের স্লাইডে কি কি মানে ভালো আর কোনটা খারাপ। VLDL অর্থাৎ ভেরি লো ডেফিসিয়েন্সি ডেনসিটি, very low density lipoprotein. হ্যাঁ, ভেরি লো ডেন্সিটি লিপোপ্রোটিন। ট্রাইগ্লিসারাইড, এই 5টা নিয়ে আলোচনা করব। টোটাল কোলেস্টেরল, আর একটা হচ্ছে এলডিএল, এইচডিএল, ভিএলডিএল, ট্রাইগ্লিসারাইড, এই 5টা নিয়ে আলোচনা করব। কোলেস্টেরল, টোটাল কোলেস্টেরল হচ্ছে আমাদের ফ্যাট vital to cell membrane, nerve fibers and bile salt, and a necessary procedure for 6 hormone. আমাদের এটা কি কি থাকছে, ভাইটাল টু সেল মেমব্রেন দিয়ে হচ্ছে এটা, আর নার্ভ ফাইবারস থাকছে, বাইল সল্ট থাকছে, আর কিছু নেসেসারি প্রিসিওর থাকছে ফর 6 হরমোন, 6টা হরমোনের দ্বারা তৈরি হচ্ছে এটা। হাই লেভেল ইন্ডিকেটেড, যদি এটা লেভেল হাই থাকে তাহলে কি কি হচ্ছে, ডাই হাই কার্বোহাইড্রেট অ্যান্ড সুগার। যদি আমরা বেশি করে কার্বোহাইড্রেট খাবারগুলো আর সুগার যদি খাই তাহলে এটা লেভেলটা কি হবে, হাই হবে। লো লেভেল ইন্ডিকেটেড লো ফ্যাট ডায়েট, অর্থাৎ ফ্যাট যে ফুডগুলো আছে সেগুলো কম খাচ্ছে, ম্যাল অবজারশন হবে, এনিমিয়ার জন্য হবে, লিভার ডিসঅর্ডার যদি হয় সেক্ষেত্রে হবে, কার্বোহাইড্রেট সেন্সিটিভিটির জন্য আমাদের এই কমবে। নর্মাল রেঞ্জ কত, নর্মাল রেঞ্জ হচ্ছে 120 থেকে 200 মাইক্রোগ্রাম পার ডেসিলিটার। এবার রেড লাইনটা হচ্ছে 50-এর নিচে যদি নামে তাহলে অসুবিধা, আর 400 যদি হয় তো ডেঞ্জারাস। কমন কজ অফ কোলেস্টেরল ইনক্রিজ কিসে কিসে আমাদের হয়, আর্লি স্টেজ অফ ডায়াবেটিক, ফ্যাটি লিভার, আর্টেরিওস্ক্লেরোসিস, অর্থাৎ আমাদের যে ব্লাড যে গাঢ়ত্ব হয়ে যায় অর্থাৎ ব্লাডে ফ্যাট ঝরতে শুরু করে, সেটা হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস। হাইপারথাইরয়েডিজম, এক্ষেত্রে আমাদের লেভেলটা বাড়ে। বিলিয়ারি অবস্ট্রাকশন, যদি আমাদের যে বাইলের যে এগুলো আছে নালীগুলো সেটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে। মাল্টিপল স্ক্লেরোসিস, অর্থাৎ আমার যে স্পাইনাল যে কর্ডগুলো আছে সেক্ষেত্রে যদি ওই প্লেটগুলো ক্ষয় হতে শুরু হয়, অর্থাৎ সার্ভাইকাল স্পন্ডাইটিস, লাম্বার স্পন্ডাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস যদি হয় সেক্ষেত্রে এই লেভেলটা বাড়বে। তো প্রেগনেন্সির ক্ষেত্রে এই কোলেস্টেরল লেভেলটা বাড়ে। তো মেন হচ্ছে আর্লি স্টেজ অফ ডায়াবেটিক এবং আপনার ফ্যাটি লিভার আর আর্টেরিওস্ক্লেরোসিস, এগুলোর ক্ষেত্রে বেশি। আর কমে কিসে কিসে কোলেস্টেরল, লিভার ডিসফাংশন যদি হয়, কেমিক্যাল আর হেভি মেটাল ওভারলোড যদি হয় সেক্ষেত্রে এটা কমে, হাইপারথাইরয়েডিজম, ভাইরাল হেপাটাইটিস এক্ষেত্রে কমে। আর কি কি আছে, increased cholesterol level have been found to be lower the amino acid and
মেথোডাইন যদি আপনার অ্যামাইনো অ্যাসিড মেথিনোমাইন এটা যদি আমরা কমে যাই তখন কিন্তু আমাদের কোলেস্টেরল লেভেলটা ইনক্রিজ করে। ইফ কোলেস্টেরল অ্যাবাভ 220 যদি থাকে তার সাথে এসজিপি লেভেলটা যদি 10-এর নিচে নামে তাহলে আমরা সাসপেক্টেড করব কনজেশন, অর্থাৎ কোনো জায়গাতে একটা ইনফ্লামেশন হয়েছে, আর ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার তো জানেনই, লিভারে যেটা চরব জমছে সেটা হচ্ছে ফ্যাটি লিভার। যদি কোলেস্টেরল লেভেলটা আপনার 220 ঊর্ধ্বে হয়, এসজিপিটি লেভেলটা যদি আমার 10-এর নিচে নামে তখন আমরা ভাববো কনজেশন, অর্থাৎ কোথাও একটা ফুলেছে, আর ফ্যাটি লিভার আমরা গেস করব। এলডিএল এর ফুল নেমটা হচ্ছে কিছু না, লো ডেন্সিটি লাইপোপ্রোটিন। লো ডেন্সিটি লাইপোপ্রোটিন নর্মাল রেঞ্জ, এটাও একই জিনিস। ওই আর্টেরিওস্ক্লেরোসিস হাই লেভেল যদি হয় তাহলে হচ্ছে আমাদের আর্টেরিওস্ক্লেরোসিস। নর্মাল রেঞ্জ ইন অ্যাডাল্ট সেটা হচ্ছে 130। রেড লাইনটা হচ্ছে আমাদের 180 যদি দেওয়া হয় তাহলে হচ্ছে আমাদের রেড লাইন। ইনক্রিজটা কিসে হয়? এটা হচ্ছে আর্টেরিওস্ক্লেরোসিস, অর্থাৎ আমাদের ব্লাডে ফ্যাট জমছে। আর ডায়াবেটিক অর্থাৎ সুগার, এটা হচ্ছে আমাদের মেন কমন কজ। যদি এলডি লেভেলটা আমাদের ইনক্রিজ করে তাহলে আর্টেরিওস্ক্লেরোসিস, আর হচ্ছে ডায়াবেটিক সুগার। নিউট্রিশনাল কজ, নিউট্রিশন নোট কি হচ্ছে? ইনক্রিজ কোলেস্টেরল লেভেল হ্যাভ বিন ফাউন্ড টু বি লোয়ার দ্য অ্যামাইনো অ্যাসিড। একই জিনিস, ওই যেমন কোলেস্টেরল হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মেথিওনাইন যদি কমে যায় তাহলে আমাদের এই এলডিএল লেভেলটা বাড়বে। তো আমরা কি কি গেস করব? আর্টেরিওস্ক্লেরোসিস, ডায়াবেটিক। যদি আমাদের এই লেভেলটা ইনক্রিজ করে তাহলে ব্লাডের গাঢ়তা বাড়বে, অর্থাৎ ব্লাডের কোলেস্টেরল জমছে, ব্লাডে আমাদের গাঢ়তা বাড়ছে, কিংবা আমাদের ব্লাডে ফ্যাট জমছে। এইচডিএল হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন, এটা আমাদের একটা ভালো কোলেস্টেরল। HDL high density lipoprotein is the cholesterol carried by alpha lipoprotein. A high level of HDL is indicated of healthy metabolic system. আমাদের যে ডাইজেস্টিভ যে সিস্টেম আছে, মেটাবলিক সিস্টেম যেটা আছে, সেটা কি করছে? এটা একটা হেলদি, এটা আমাদের কাজ করতে সাহায্য করে। এই আমাদের এটা কোলেস্টেরল লেভেলটা কি করে? মেটাবলিক যে সিস্টেম আছে সেটা কি করে? কাজ করতে সাহায্য করে। ইফ দেয়ার ইজ নো সাইন অফ লিভার ডিজিজ অর টক্সিসিটি, এটা আমাদের যদি লেভেলটা বাড়ে তাহলে কোনো লিভারের কোনো সাইন দেখতে পাওয়া যাবে না এবং কোনো টক্সিসিটি থাকবে না। The two mechanisms that explain how LDH offer protection against the chronic heart disease are that the LDH inhibit cellular uptake. LDH severe the carrot brother severe the এটা আমাদের যে মেন কথা স্যার, এটা আমাদের ভালো কোলেস্টেরল হাই ডেন্সিটি প্রোটিনটা আমাদের কি করে? মেটাবলিক সিস্টেম যেটা আছে সেটা কাজ করতে সাহায্য করে। যদি এই লেভেলটা কমে যায় তাহলে আমাদের অসুবিধা, যদি বাড়ে তাহলে আমাদের গুড সাইন। যদি এই লেভেলটা বেড়ে যায় তাহলে আমাদের গুড সাইন, যদি আমাদের এটা কমে তাহলে আমাদের কিন্তু সেটা কি কি হবে সেটা বলছি। রিমুভ দ্য কোলেস্টেরল ফ্রম দ্য পেরিফেরাল টিস্যু and transport the back to the liver for catabolism.
ক্যাটাবলিজম একটা আমাদের মেটাবলিজমই একটা সিস্টেম, যেটা কি করছে বিভিন্ন প্রোটিনকে আমাদেরকে ভাঙতে সাহায্য করছে। তো এই আমাদের যে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যেটা আছে, সেটা আমাদের মেটাবলিজমের সিস্টেমটাকে হেল্প করতে সাহায্য করে। নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের অ্যাবাভ 50, যদি 50-এর ঊর্ধ্বে থাকে তাহলে নর্মাল, আর এটা যত লেভেলটা বাড়বে তত ভালো। অর্থাৎ আমাদের মানে যে মেটাবলিজম সিস্টেম যেটা আছে লিভার থেকে যে সিস্টেম প্রোটিনগুলোকে ভাঙছে, তার ভাঙতে আমাদের সাহায্য করবে। যদি কমে তাহলে এটা অসুবিধা। এই হাই ডেনসিটি লাইপোপ্রোটিন যদি কমে তাহলে অসুবিধা। মেলের ক্ষেত্রে হচ্ছে 50, ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 55 নর্মাল, আর বিলো লেস দেন 35, অর্থাৎ যদি আমাদের 35-এর নিচে নামে সেটা হচ্ছে রেড লাইন। যদি এটা আমাদের 35-এর নিচে নামে তাহলে এটা হচ্ছে রেড লাইন। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ভালো কোলেস্টেরল, যেটা আমাদের মেটাবলিজমে আলফা লাইপোপ্রোটিন, যেটা আমাদের হেলদি যে মেটাবলিক সিস্টেম আছে সেটাকে আমাদের করতে সাহায্য করে। এটা লেভেল বাড়লে কোনো আমাদের রোগ দেখতে পাওয়া যাবে না, টক্সিসিটিটা আমাদের কমে যাবে। এটা হচ্ছে মেন মেটাবলিজমে আমাদের এটা প্রোটিনটা সাহায্য করে, লাইপোপ্রোটিনটা। এবার নর্মাল রেঞ্জটা হচ্ছে মেলদের ক্ষেত্রে 50-এর ঊর্ধ্বে হতে হবে, ফিমেলদের ক্ষেত্রে 55-এর ঊর্ধ্বে হতে হবে। 35-এর নিচে নামে তাহলে হচ্ছে আমাদের রেড লাইন। তাহলে 35-এর নিচে নামলে কি কি আমরা রোগ দেখতে পাবো, সেটা হচ্ছে আমাদের 1 নম্বর হচ্ছে আর্টিরিওস্ক্লেরোসিস আর ডায়াবেটিক। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট হচ্ছে যদি কমে যায় 35-এর নিচে, তাহলে হচ্ছে আমাদের আর্টিরিওস্ক্লেরোসিস এন্ড ডায়াবেটিক। লেস কমন কজ হচ্ছে আমাদের যিনারা খুব সিগারেট খান তাদের ক্ষেত্রে এটা কমবে, স্টেরয়েড টাইপের যদি কোনো মেডিসিন খাই সেটার ক্ষেত্রে কমবে, বিটা ব্লকার যদি হয় সেক্ষেত্রে এটা কমবে। ডায়েট হাই in refined carbohydrate, lack of exercise and genetic predisposition have been found the low LDH. Lack of exercise তাহলে এটা LDH কমবে। If LDH decrease, যদি এটা কমে, triglyceride and triglyceride are greater than 50% of the cholesterol value, LDL is increased, uric acid increase, roll out the arteriosclerosis. যদি এই লেভেলটা আমাদের কমে যায়, ট্রাইগ্লিসারাইড লেভেলটা যদি বাড়ে, এলডিএলটা লেভেলটা যদি আমাদের বাড়ে, ইউরিক অ্যাসিড লেভেল যদি আমাদের বাড়ে, তাহলে আমরা অনুমান করব আর্টেরিওস্ক্লেরোসিস, অর্থাৎ আমাদের ব্লাডে ফ্যাট জমছে। কোলেস্টেরল এন্ড এইচডিএল রেশিও, অর্থাৎ আমাদের ভালো যে কোলেস্টেরল লেভেলটা রেশিও কত, দিস রেশিও ইম্পর্টেন্ট মেকার ফর কার্ডিওভাস্কুলার হেলথ। এই রেশিওটা খুব আমাদের গুরুত্বপূর্ণ। এই লেভেলটাও লেখা থাকে স্যার, এই কোলেস্টেরল লেভেল এবং ভালো যে কোলেস্টেরল লেভেলটা আছে তার রেশিওটা লেখা থাকে। সেটা হচ্ছে আমাদের কত, নর্মাল রেশিও হচ্ছে আমাদের বিলো 4 and considered adequate রেশিও হচ্ছে বিলো 3.1 ইজ আইডিয়াল। সব থেকে ভালো হচ্ছে 3.1, এটা হচ্ছে আদর্শ, খুব ভালো। আর ঊর্ধ্ব হয়ে গেলে তো বেশি, মানে 4-এর যদি ঊর্ধ্ব হয় তাহলে এটা আমাদের মানে অসুবিধা এই রেশিওটা। Very low density lipoprotein cholesterol, it is a type of low density lipoprotein LDH, এটারই একটা LDH এর LDL এটারই একটা টাইপ। ওটা হচ্ছে মিনিমাম ছিল, আর এটা হচ্ছে ভেরি লো, যদি খুবই কমে যায়, একই জিনিস যদি খুব কমে যায় ওটা হচ্ছে এটা ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন। এটাকে বলা হয় খারাপ কোলেস্টেরল বলা হয়। VLDL is a type of lipoprotein cholesterol that the liver
মেক, এটা কোথায় আমাদের এই কোলেস্ট্রলটা লিভারে তৈরি হচ্ছে, স্পেশালি very low density lipoprotein type of LDH cholesterol carried কি করছে triglyceride, a type of fat, the body cell and tissue এটা কি ক্যারি করে, মেনলি কোলেস্টেরলটা লেভেল ক্যারি করে। এটার নরমাল রেঞ্জ কত, 2 থেকে 30। এবার যদি আমাদের বাড়ে তাহলে আমরা সাসপেক্টেড কি করব, আমরা সাসপেক্টেড করব হার্ট ডিজিজ। যদি এটা আমাদের ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিনটা যদি বেড়ে যায় তাহলে আমরা সাসপেক্টেড করব হার্টের ডিজিজ, বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর স্ট্রোক, যেটাকে বলা হয় ইসকেমিক স্ট্রোক অর্থাৎ প্যারালাইসিস। স্ট্রোকের পর প্যারালাইসিস হয়, তাহলে আমাদের এটা লেভেলটা যদি বাড়ে তাহলে আমাদের কি কি হবে, হার্টের রোগ হবে আর ব্রেনের স্ট্রোক হবে। এবার আসছি ভেরি লো ডেনসিটির ক্ষেত্রে নর্মাল হচ্ছে 2 থেকে 30। এটা যদি লেভেল বাড়ে তাহলে আমাদের হার্টের এমআই, যেটা বলা হয় মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন আর ব্রেনের স্ট্রোক অর্থাৎ ইনফ্রাকশন, প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা খুব বেশি। ট্রাইগ্লিসারাইড, এটা পড়লে স্যার শেষ। Triglyceride, there are fat used the fuel by body, এটা একটা জ্বালানির মতো কাজ করে, as and the energy source for the metabolism। আমাদের এটা কি হচ্ছে, এনার্জি মেটাবলিজম increase level are most always sign too much carbohydrate intake and hyperlipidism। আমাদের যদি কার্বোহাইড্রেট লেভেলটা বেশি আমরা ইনটেক করি, যদি খাই, সেক্ষেত্রে এটা লেভেলটা আমাদের কি হবে, বাড়বে। আর হাইপার লিপিড, যদি আমাদের ফ্যাট ফুড যদি বেশি খাই সেক্ষেত্রে লেভেলটা বাড়বে। আর যদি আমরা ডিক্রিজ কিছু কিছু দেখতে পাওয়া যায়, হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়। ম্যাল নিউট্রিশন যদি হয় সেক্ষেত্রে এটা কমবে। আর ম্যাল অ্যাবজর্পশন যদি হয় আমাদের ফ্যাটগুলো, সেক্ষেত্রেও কিন্তু এটা কমবে। নর্মাল রেঞ্জ কত, 50 থেকে 150। নর্মাল রেঞ্জ হচ্ছে 50 থেকে 150। বর্ডার লাইনটা হচ্ছে কত, 150 থেকে 199 অর্থাৎ 200। হাই লেভেলটা কত, হাই লেভেলটা হচ্ছে 200 থেকে 499, মানে 500। আর ভেরি হাই লেভেল হচ্ছে 500 প্লাস। 500 প্লাস যদি হয় তাই ভেরি হাই লেভেল। তাহলে নর্মাল রেঞ্জ হচ্ছে 50 থেকে 150 নর্মাল। এবার বর্ডার লাইনটা হচ্ছে 200 পর্যন্ত হচ্ছে বর্ডার লাইন। এবার যদি 200 প্লাস হয়ে যায় সেটা হচ্ছে হাই, আর 500 ঊর্ধ্ব যদি হয়ে যায় সেটা হচ্ছে ভেরি হাই। ইনক্রিজ কিসে কিসে হবে, যদি হাইপার লিপিডেমা অর্থাৎ কোলেস্ট্রলটা বাড়ছে, ডায়াবেটিক যদি যাদের আছে তাদের এটা বাড়বে, যারা মদ্যপান করে তাদের ক্ষেত্রে বাড়বে, হাইপোথাইরয়েডিজম যাদের আছে তাদের ক্ষেত্রে এটা বাড়বে। আর আর্লি স্টেজ অফ ফ্যাটি লিভার, যদি লিভারে ফ্যাট জমে সেক্ষেত্রে এটা বাড়বে। যদি কমে লেভেলটা 50-এর নিচে যদি নামে তাহলে কি হবে, আমাদের কেমিক্যাল মেটাল ওভারলোড যদি হয় সেক্ষেত্রে হবে। লিভার ডিসফাংশন যদি হয় সেক্ষেত্রে কমবে। হাইপার থাইরয়েডিজম ফাংশন যদি কমে তাহলে সেটা কমবে। কেমিক্যাল নোট কি, resistive exercise training has been found to be effective lowering the elevated triglyceride। আর স্যার আজকে শেষ, আজকের মতো এখানে। যদি কোনো কোশ্চেন থাকে তো বলবেন, এখানে শেষ। থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমার বকবকানি দীর্ঘক্ষণ শুনলেন, তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ।